জিকে বাংলা স্পেশনের পক্ষ থেকে তোমাদের প্রত্যেকে ওয়েলকাম। আজকে আমরা ডাব্লিউবিপির প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করবো এবং প্রত্যেকটা প্রশ্ন থাকছে ডিটেল অ্যানালাইসিস। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। ফার্স্ট প্রশ্ন রয়েছে, কে কানপুরে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল? তো সিপাহী বিদ্রোহ সম্পর্কে আমরা প্রত্যেকেই পরিচিত। সিপাহী বিদ্রোহকে বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে, বলা হয়ে থাকে মহাবিদ্রোহ, বলা হয়ে থাকে মহাবিদ্রোহ। বিনায়ক দামোদর সাভারকার এই বিদ্রোহটা একটা নাম দিয়েছে। তিনি বলেছেন এটা প্রথম স্বাধীনতা সংগ্রাম, প্রথম স্বাধীনতা সংগ্রাম। সিপাহী বিদ্রোহকে প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে অভিহিত করেছেন বিনায়ক দামোদর সাভারকার। এখন এই সিপাহী বিদ্রোহের বিভিন্ন জায়গায় বিভিন্নজন নেতৃত্ব দিয়েছিল। ঠিক আছে, তো দেখব কে কোন জায়গায় নেতৃত্ব দিয়েছিল। তো প্রশ্ন কী বলেছে, কানপুরে কে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল? তো মনে রাখবে যে কানপুরে নানা সাহেব কানপুরে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল। এই প্রশ্নের কারেক্ট যেটা আনসার হচ্ছে সেটা হচ্ছে অপশন নম্বর সি। সিপাহী বিদ্রোহ থেকে একটা প্রশ্ন থাকে যে সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? কোন গভর্নর জেনারেল আমলে সিপাহী বিদ্রোহ হয়েছে? মনে রাখবে যে লর্ড ক্যানিং এর আমলে কিন্তু হচ্ছে সিপাহী বিদ্রোহ হয়েছিল। এর সাথে একটা প্রশ্ন এসে থাকে যে প্রথম সিপাহী বিদ্রোহ কোথায় শুরু হয়েছিল? ঠিক আছে, মনে রাখবে যে মিরাটে প্রথম সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল। এবং এটা প্রশ্ন দিয়ে থাকে যে সিপাহী বিদ্রোহের প্রথম শহীদকে? প্রথম শহীদ মনে রাখবে যে মঙ্গল পাণ্ডে সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ। ঠিক আছে, মঙ্গল পাণ্ডে সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কে কোথায় সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল। ঠিক আছে, এখানে অনেক স্থান রয়েছে এবং গুরুত্বপূর্ণ নেতারা রয়েছে। ঠিক আছে, তো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলছি। ঝাঁসিতে নেতৃত্ব দিয়েছেন রানী লক্ষ্মীবাই। ঠিক আছে, এটা এসে থাকে। বিহারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কুনওয়ার সিং কোথাকার নেতৃত্ব দিয়েছিলেন? বিহারে। ঠিক আছে, তারপরে এসে থেকে কানপুর, নানা সাহেব কানপুর নেতৃত্ব দিয়েছিলেন। তাঁতিয়া টোপে কানপুর নেতৃত্ব দিয়েছিলেন। ঠিক আছে, দ্বিতীয় বাহাদুর শাহ দিল্লি। এইগুলোই এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন যেটা রয়েছে, প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তাকে, অর্থাৎ ন্যাচারাল সিলেকশন থিওরি যেটাকে বলা হচ্ছে প্রাকৃতিক নির্বাচনবাদ, এর প্রবক্তাকে ম্যান্ডেল, ল্যামার্ক, নিউটন না চার্লস ডারউইন? কারেক্ট যেটা আনসার হচ্ছে সেটা হচ্ছে অপশন নম্বর ডি, চার্লস ডারউইনের একটা বিখ্যাত গ্রন্থ যেটা 1859 সালে প্রকাশিত হয়েছিল। মনে রাখবে যে অরিজিন অফ স্পিসিস চার্লস ডারউইনের লেখা একটা বিখ্যাত গ্রন্থ। এই প্রশ্নটা এসে থেকে যে অরিজিন অফ স্পিসিস গ্রন্থটি কার লেখা? মেন্ডেলকে আমরা কী বলে থাকি? বংশগতিবিদ্যার জনক বলা হয়ে থাকে। নিউটনের গতিসূত্র আমরা জানি, নিউটন 3টি গতিসূত্র দিয়েছিল, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড। ফার্স্টে কী বলছে যে কোনো বস্তুকে যদি বাইরে থেকে কোনো বল না প্রয়োগ করা হয় তো স্থির বস্তু কী করবে? চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল একই গতিতে চলতে থাকবে। এবং এই নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা কিসের সংজ্ঞা পাই? বলের সংজ্ঞা আমরা করে থাকি। ঠিক আছে, এই প্রশ্ন এসে থেকে যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে, এটি নিউটনের কোন সূত্র? এটা হচ্ছে তৃতীয় সূত্র। নেক্সট যে প্রশ্ন রয়েছে, সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর গ্রহণের বয়স কত? অর্থাৎ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট, এটা আমরা দূরেই জানবো। ঠিক আছে, তো মনে রাখবে যে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে যে বিচারপতিদের নিয়োগ করে থাকে সেটা হচ্ছে রাষ্ট্রপতি, অর্থাৎ প্রেসিডেন্ট কিন্তু হচ্ছে নিয়োগ করে থাকে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদের। এখন সুপ্রিম কোর্টের বিচারপতি অবসর গ্রহণের বয়স কত বছর বয়স হলে সে পদ থেকে অবসর গ্রহণ করে থাকে? 60, 62, 65 না 68? মনে রাখবে সুপ্রিম কোর্টের ক্ষেত্রে বিচারপতিদের 65 বছর হলে অবসর গ্রহণ করে থাকে। অপশন নম্বর সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, 65 বছর। যদি এখানে থাকতো হাইকোর্ট, সুপ্রিম কোর্ট না দিয়ে থাকতো হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত? তো মনে রাখবে 62 বছর। ঠিক আছে, বর্তমানে 62 বছর এর সময়কাল হাইকোর্টের বিচারপতিদের। আগে ছিল তোমার 60 বছর, কিন্তু এখন বাড়ি করে দিয়েছে 62 বছর। ঠিক আছে, রিসেন্ট। নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো
মহাবলীপুরমের সপ্তরথ মন্দির কোন রাজবংশের সৃষ্টি? চোল, পল্লব, রাষ্ট্রকূট, চালুক্য? কারেক্ট যেটা আনসার হয়ে সেটা হচ্ছে পল্লব বংশের। অপশন নম্বর বি হয়ে যাবে এটা কারেক্ট আনসার। এবং নেক্সট যে প্রশ্ন রয়েছে, কলকাতায় এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? তো মনে রাখবে যে 1784 সালে স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করে কলকাতায়। অপশন নম্বর ডি হয়ে যায় এই প্রশ্নের কারেক্ট আনসার। এর সঙ্গে আমরা কী জানি? অ্যালান অক্টেভিয়ান হিউম তিনি ন্যাশনাল কংগ্রেসের, ভারতের যে কংগ্রেস, ন্যাশনাল কংগ্রেসের প্রতিষ্ঠাতা হিউম, ভারতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হচ্ছে অ্যালান অক্টেভিয়ান হিউম। লর্ড ওয়েলেসলি তিনি কী করেছেন? 1800 খ্রিস্টাব্দে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। কী প্রতিষ্ঠা করেছেন? ফোর্ট উইলিয়াম কলেজ। নেক্সট যে প্রশ্নটা রয়েছে দেখো, তরল ধাতু কোনটি? ঠিক আছে, এই প্রশ্নটাতে আমি একটু ডিসকাশন করতে চাইব। তরল ধাতু সোডিয়াম, সোনা, রূপা না পারদ? কারেক্ট যেটা আনসার হবে সেটা হচ্ছে পারদ। পারদ হচ্ছে তরল ধাতু। যদি এখানে ধাতু না দিয়ে বলে দিতে অধাতু, তখন কী করতে? অধাতু। মনে রাখবে যে তরল অধাতু কোনটা? ব্রোমিনকে বলা হয় তরল অধাতু, ব্রোমিন। এর সঙ্গে একটা প্রশ্ন থেকে যে সবচেয়ে হালকা ধাতু মনে রাখবে সবচেয়ে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম হচ্ছে সবচেয়ে হালকা ধাতু। তাহলে সবচেয়ে ভারী ধাতু কোনটা হবে? সবচেয়ে ভারী ধাতু মনে রাখবে অসমিয়াম সবচেয়ে ভারী ধাতু। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সোনা হচ্ছে সবচেয়ে নমনীয় ধাতু। ঠিক আছে, এই প্রশ্নটা এসে থেকে যে সবচেয়ে নমনীয় ধাতু নাম কি? তো মনে রাখবে যে সোনা। এবং এখানে দেখতে পাচ্ছ যে সোডিয়াম, এটা কি বলবো আমরা? সোডিয়াম, লিথিয়াম, পটাশিয়াম, এরকম হলো খাদ ধাতু। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, তোমরা নোট ডাউন করবে। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, সম্প্রতি কোনো ন্যাশনাল পার্কে যে চিতাবাঘগুলি ছাড়া হয়েছে সেগুলি কোন দেশ থেকে আনা হয়েছে? তো কোনো জাতীয় উদ্যান কোথায় রয়েছে সেটা আমরা জানতে হবে যে কোনো জাতীয় উদ্যান রয়েছে আমাদের মধ্যপ্রদেশে। এমপিতে রয়েছে কিন্তু হচ্ছে আমাদের কোনো ন্যাশনাল পার্ক। এছাড়াও আরও অনেক ন্যাশনাল পার্ক রয়েছে এমপিতে। ঠিক আছে, মূলত তিনটে এখান থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবে যে কানহা ন্যাশনাল পার্ক রয়েছে মধ্যপ্রদেশে, বান্ধবগড় ন্যাশনাল পার্ক রয়েছে মধ্যপ্রদেশে, এবং পঞ্চমারি বলা হয় দিকে। ঠিক আছে, পঞ্চমারি জাতীয় উদ্যান কোথায় রয়েছে? মধ্যপ্রদেশে রয়েছে। ঠিক আছে, এই জাতীয় উদ্যানগুলো অর্থাৎ ন্যাশনাল পার্কগুলো প্রত্যেকটা মধ্যপ্রদেশে রয়েছে। এখন প্রশ্ন রয়েছে, সম্প্রতি যে কোনো ন্যাশনাল পার্কের চিতাবাঘগুলো ছাড়া হয়েছে তো সেখানে কোন দেশ থেকে আনা হয়েছে? সেটা মনে রাখবে নামিবিয়া থেকে আনা হয়েছে। কোথা থেকে আনা হয়েছে? নামিবিয়া। এখানে অপশন নম্বর বি হয়ে যায় কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি সবচেয়ে উৎকৃষ্ট মানের কয়লা? ঠিক আছে, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উৎকৃষ্ট মানের কয়লার যদি আমরা ক্লাসিফিকেশান দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি কয়লাকে মূলত 4 ভাগে ভাগ করেছি। কিসের উপর বেস করে? বেসিসটা জানতে হবে যে কিসের উপর বেস করে? কনসেন্ট্রেট অফ কার্বন, অর্থাৎ কার্বনের পরিমাণের উপর বেস করে আমরা কয়লাকে 4টি ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যান্থ্রাসাইট, সেকেন্ড বিটুমিনাস, থার্ড লিগনাইট এবং চতুর্থ রয়েছে পিট। এই 4টে কয়লার হচ্ছে ভাগ। এখন সবচেয়ে উৎকৃষ্ট মানের কয়লা কোনটা? সবচেয়ে উৎকৃষ্ট মানের কয়লা সেটাই হবে যেখানে কার্বনের কনসেন্ট্রেট সবথেকে বেশি থাকবে। প্রায় 86 থেকে 92% কার্বন রয়েছে আমাদের অ্যান্থাসাইটে। ঠিক আছে, সবচেয়ে বেশি কার্বনের পরিমাণ রয়েছে আমাদের অ্যান্থাসাইট। তো কারেক্ট যেটা আনসার হবে সেটা হচ্ছে অপশন নম্বর এ, অ্যান্থাসাইট হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট মানের কয়লা। এখন একটা সবচেয়ে নিকৃষ্ট মানের কয়লা মনে রাখবে যে পিট কয়লা সবচেয়ে নিকৃষ্ট মানের কয়লা। লিগনাইট এবং বিটুমিনাস মনে রাখবে যে ভারতে সবচেয়ে বেশি পাওয়া যায় কোন ধরনের কয়লা? সেটা হচ্ছে বিটুমিনাস। ভারতে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় বিটুমিনাস কয়লা। এর সঙ্গে একটা প্রশ্ন এসে থাকে যে ব্রাউন কোল। ঠিক আছে, ব্রাউন কোল বলা হয় কোন কয়লাকে? মনে রাখবে যে লিগনাইটকে বলা হয় ব্রাউন কোল।
তো এখান থেকে কয়লা থেকে এইগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে চাপ প্রয়োগের ফলে বরফ গলে যাওয়া এবং চাপ উঠিয়ে নিলে আবার কঠিন অবস্থায় ফিরে যাওয়া এই ঘটনাকে কী বলে? প্রেসার প্রয়োগ করছো, বরফ গলে যাচ্ছে, আবার প্রেসার উঠিয়ে নিচ্ছ, কঠিন অবস্থায় ফিরে যাচ্ছে, এই ঘটনাকে বলা হয় পুনঃসিরি ভবন, ঠিক আছে। অপশন নম্বর ডি বলা হয় থেকে রেজিলেশন বলা হয় বা পুনঃসিরি ভবন বলা হয় এই ঘটনাকে। এর সঙ্গে আমরা জেনে নেব হচ্ছে কঠিন ভবন অর্থাৎ সলিডিফিকেশন কি? সলিডিফিকেশন বলতে বোঝানো হয়েছে তরল থেকে কঠিনে পরিণত হওয়া। সাপোজ আমরা জল রয়েছে, ওয়াটার রয়েছে, এখন জলকে আমরা যদি ফ্রিজে ভরে দিই তো সেক্ষেত্রে কী হবে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলটা কী হয়ে যাবে, বরফে পরিণত হয়ে যাবে। তো জল থেকে যে বরফের প্রক্রিয়া, এটা হচ্ছে একটা সলিডিফিকেশন প্রক্রিয়ার মাধ্যমে হয়ে যায়। জল বরফ হয় সলিডিফিকেশন কঠিনীকরণ প্রক্রিয়ার মাধ্যমে। বাষ্পীভবন যেটাকে কী বলা হয়, ইভাপোরেশন বলা হয় থেকে। বাষ্পীভবন প্রক্রিয়ার মধ্যে কী হয়, জল কী হয়, বাষ্পে পরিণত হয়, জল বাষ্পে পরিণত হয়। সাপোজ এই উদাহরণটার সাথে তোমরা আরও ভালো বুঝতে হবে যে তোমরা একটা কড়াই নিয়েছো, কড়াইয়ে জল দিয়েছো, ঠিক আছে। জল দেওয়ার পর এখন গ্যাসের ওভেনে গ্যাস চালিয়ে দিয়েছো। তো এখন তুমি ধরো ভুলে গেছো, তো কিছুক্ষণ পর এসে দেখবে যে তোমার কড়াইয়ে আর জল নেই, জলটা কী হয়ে যাচ্ছে, জলটা বাষ্পী হয়ে যাচ্ছে। এই যে ঘটনা সেটাকে আমরা বলে থাকি ভ্যাপোরাইজেশন বা বাষ্পীভবন প্রক্রিয়া বলে থাকি, ঠিক আছে। নেক্সট যেটা রয়েছে দেখো ঘনীভবন। ঘনীভবনটা কি? তো মনে রাখবে যে গ্যাসকে তরলে পরিণত করা, গ্যাসকে তরলে পরিণত করা। গ্যাসকে তরলে পরিণত করাকে আমরা কী বলে থাকি, ঘনীভবন, ঠিক আছে। নেক্সট যে প্রশ্ন রয়েছে লোয়েস কী দ্বারা গঠিত ভূমিরূপ উদাহরণ? নদী, হিমবাহ, সমুদ্র না বায়ু? তো লোয়েস সমভূমি কিসের জন্য গঠিত হয়, সেটা হচ্ছে বায়ুর দ্বারা, ঠিক আছে। বায়ুর সঞ্চয় কার্যের ফলে কিন্তু হচ্ছে লোয়েস সমভূমি গঠিত হয়। তো মনে রাখবে বায়ুর সঞ্চয় কার্য, বায়ু বিভিন্ন ধরনের কাজ করে থাকে, ক্ষয় কাজ করে থাকে, সঞ্চয় কার্য করে থাকে। তো এটা সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। বায়ুর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি কী কী? বায়ুর ক্ষয় কার্যের ফলে গৌর অন কাইন্ড অফ বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। ইনসেলবার্জ, জিউগেন, এগুলো প্রত্যেকটাই বায়ুর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। এবং বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপটা হচ্ছে লোয়েস সমভূমি। লোয়েস বলতে কী বোঝানো হচ্ছে, লোয়েস সমভূমি ধরো এখানে অনেক বালুকণা পড়ে আছে, ঠিক আছে, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, নুড়ি, ছোটো ছোটো সূক্ষ্ম ধূলিকণা পড়ে আছে। এখন এখানকার বায়ুর দ্বারা এই বালুকণাগুলো কী হলো, উড়ে গিয়ে এখানে এসে জমা হচ্ছে, এখানে এসে এরমভাবে ধরো জমা হচ্ছে, ঠিক আছে। তো এখানে যে সমভূমি তৈরি করছে সেটা হচ্ছে লোয়েস সমভূমি। নেক্সট যে প্রশ্ন রয়েছে আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত? এশিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা না আফ্রিকা? কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে দক্ষিণ আমেরিকাতে অবস্থিত, ঠিক আছে। রকি পর্বতমালা কোথায় অবস্থিত? রকি পর্বতমালা উত্তর আমেরিকা অবস্থিত, উত্তর আমেরিকার রকি। এশিয়া মহাদেশে কী অবস্থিত? হিমালয় পর্বতমালা, হিমালয়, ঠিক আছে, হিমালয় এশিয়ার মধ্যে অবস্থিত। আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কিলিমাঞ্জারো। এই প্রশ্নটা এসে থেকে যে আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট কিলিমাঞ্জারো। এবং হিমালয় পর্বত থেকে হিমালয়ের যে বর্তমান উচ্চতা 8850 মিটার, মনে রাখবে যে 8848 মিটার পূর্বে ছিল, এখন হিমালয়ের উচ্চতা কিন্তু বেড়েছে, ঠিক আছে। হিমালয়ের উচ্চতা দিন থেকে দিন বেড়ে চলেছে, তো রিসেন্ট 8850 মিটার। তো প্রথম কোন বাঙালি হিমালয়ের উচ্চতা পরিমাপ করেছেন? মনে রাখবে যে রাধানাথ সিকদার প্রথম বাঙালি যিনি হিমালয়ের উচ্চতা পরিমাপ করেছিলেন, ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে শ্বাসমূল দেখতে পাওয়া যায় নিম্নে কোন উদ্ভিদে? শ্বাসমূল দেখা যায় না, প্রশ্নটা বলেছে দেখা যায় না, ঠিক আছে। তো সুন্দরী, গেওয়া, কচুরিপানা না গড়ান? তো কারেক্ট যেটা আনসার আসবে সেটা হচ্ছে কচুরিপানা। তো সুন্দরী, গড়ান, তারপর হচ্ছে গেওয়া, এগুলো প্রত্যেকটা কি ম্যানগ্রোভ উদ্ভিদ। এই উদ্ভিদের নিউ মেটাফোর দেখা যায়, ঠিক আছে। নিউ মেটাফোর দেখতে পাওয়া যায় কোন উদ্ভিদের? মনে রাখবে যে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের নিউ মেটাফোর দেখতে পাওয়া যায়। তো নিউ মেটাফোর কি? নিউ মেটাফোর আসলে হচ্ছে ম্যানগ্রোভদের শ্বাস নেওয়ার যে শিকড় সেটাকে বলা হয় থেকে নিউ মেটাফোর। নেক্সট প্রশ্ন হচ্ছে কোষের সুসাইড ব্যাগ বলা হয় কোন অঙ্গাণুকে? তো কোষের যে বিভিন্ন ধরনের অঙ্গাণু রয়েছে যেমন সেন্ট্রোজোম, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, রাইবোজোম, তো এর মধ্যে কোনটাকে সুসাইড ব্যাগ বা আত্মঘাতী থলি বলা থাকে, ঠিক আছে। এটা না দিয়ে বলতে পারে আত্মঘাতী থলি,
এটা বলে থাকে, ঠিক আছে। তো আত্মঘাতী থলি কাকে বলা হয় থাকে? মনে রাখবে যে লাইসোজোমকে বলা হয় থাকে আত্মঘাতী থলি। রাইবোজোমকে কী বলা হয় থাকে? কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় থাকে। প্রোটিন ফ্যাক্টরি বলা হয় থাকে কোষের রাইবোজোমকে, কারণ এখানে প্রোটিন সিনথেসিস হয়, প্রোটিন উৎপন্ন হয়ে থাকে। মাইটোকন্ড্রিয়াকে কী বলা হয় থাকে? মাইটোকন্ড্রিয়াকে বলছে কোষের শক্তিঘর বলা হয় থাকে। শক্তিঘর বলা হয় থাকে কোষের মাইটোকন্ড্রিয়াকে। নেক্সট প্রশ্ন হচ্ছে নিচের কোন দিনটিতে সূর্য নিরক্ষরেখার উপর 90 ডিগ্রি কোণে অর্থাৎ লম্বভাবে কিরণ দেয়, ঠিক আছে। তো এটা যদি আমরা আর্থ হয়ে থাকে, এখানে আর্থ গোল দেখানো হচ্ছে, ঠিক আছে। এটা কাল্পনিকভাবে আর্থে গোল দেখানো, কিন্তু আর্থ কিন্তু গোল নয়। কোথায় তোমার 8850 মিটার হিমালয় পর্বত রয়েছে, তো আর্থ কীভাবে গোল হয়ে থাকে, ঠিক আছে। তো এই আমাদের বোঝার সুবিধার জন্য আমরা কিন্তু গোল করলাম। তো এই যে আর্থের সেন্টার বরাবর অর্থাৎ মাঝ বরাবর যে লাইনটা গিয়েছে, কাল্পনিক রেখাটা গিয়েছে, সেটাকে আমরা বলে থাকি নিরক্ষরেখা বলে থাকি বা ইকুইটর বলে থাকি, ঠিক আছে। এই ইকুইটর উপর লম্বভাবে সূর্যরশ্মি কবে কিরণ দেয়, সেটা হচ্ছে মনে রাখবে যে 21শে মার্চ। 21শে মার্চকে আমরা কী বলে থাকি? 21শে মার্চকে আমরা বলে থাকি মহাবিষুবু। নিরক্ষরেখা আমরা 0 ডিগ্রি বলে থাকি। এবং বিষুবু কথা অর্থ কি? দিন সমান, ঠিক আছে। মহাবিষুবু কথা অর্থ হচ্ছে সমান দিন রাত্রি। এবং মনে রাখবে যে 23শে সেপ্টেম্বর একে বলা হয় থেকে জলবিষুবু। নেক্সট প্রশ্ন রয়েছে ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। আমরা প্রত্যেকে জানি যে ডক্টর বি.আর. আম্বেদকরকে বলা হচ্ছে ফাদার অফ কনস্টিটিউশন বলা হয় থেকে, ইন্ডিয়ান কনস্টিটিউশন ডক্টর বি.আর. আম্বেদকর, ঠিক আছে। এর সঙ্গে একটা প্রশ্ন এসে থেকে যে ভারতের সংবিধান কত সালে গৃহীত হয়? মনে রাখবে যে গৃহীত হয় আর কার্যকর হয়। তো ভারতের সংবিধান গৃহীত হয় 1949 সালে 26শে নভেম্বর। 1949 সালে 26শে নভেম্বর ভারতের সংবিধান গৃহীত হয়। ভারতের সংবিধান কার্যকর হয় 1950 সালে 26শে জানুয়ারি, ঠিক আছে। 1950 সালে 26শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হয়েছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে, এটি নিউটনের কোন ধরনের সূত্র? নিউটন আমরা জানলাম যে 3টে সূত্র রয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ঠিক আছে। প্রথম সূত্র আমরা কী বলেছিলাম? প্রথম সূত্র হচ্ছে বাইরে থেকে যদি কোনো বল না প্রয়োগ করা হয় তো স্থিরভূত চিরকাল স্থির থাকবে এবং বস্তু চিরকাল একই সমগতিতে চলতে থাকবে, ঠিক আছে। এবং তৃতীয় সূত্রতে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে, এটা নিউটনের তৃতীয় গতিসূত্র, ঠিক আছে। অপশন নম্বর বি হয়েছে এই প্রশ্নের কারেক্ট আনসার, নিউটনের তৃতীয় গতিসূত্র। নেক্সট প্রশ্ন রয়েছে কোটা শহরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো কোটা শহরটি ভারতের রাজস্থান রাজ্যে অবস্থিত, ঠিক আছে। অ্যাকর্ডিং টু এরিয়া রাজস্থান হচ্ছে সবচেয়ে বড় রাজ্য, ঠিক আছে, অ্যাকর্ডিং টু এরিয়া। রাজস্থানে এই কোটা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সেটা হচ্ছে চম্বল, মনে রাখবে চম্বল নদীর তীরে অবস্থিত কিন্তু হচ্ছে এই কোটা শহরটি। এবং রাজস্থানে কী রয়েছে? রাজস্থানের ভারতের বৃহত্তম মরুভূমি থর মরুভূমি রয়েছে, এটা মনে রাখবে। নেক্সট প্রশ্ন রয়েছে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? তো পানিপথের 3টে যুদ্ধ হয়েছিল, আমরা প্রত্যেকে জানি। প্রথম যুদ্ধ হয়েছে 1526 সালে, কার সঙ্গে হয়েছিল? বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল। কে উইনার হয়েছিল? বাবর উইনার হয়েছিল। নেক্সট হয়েছে 1556 সালে, ঠিক আছে। 1556 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল, কার মধ্যে হয়েছিল? আকবর আর হিমুর মধ্যে। কী জিতেছিল? আকবর জিতেছিল। নেক্সট যেটা রয়েছে 1761 সালে হয়েছিল পানিপথের তৃতীয় যুদ্ধ, কাদের মধ্যে হয়েছিল? মারাঠা এবং আফগানদের মধ্যে হয়েছিল পানিপথের দ্বিতীয় যুদ্ধ। তো এখানে দিয়েছে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? তো 1556 সালে। 1556 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল। নেক্সট প্রশ্ন যেটা রয়েছে কত সালে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ গঠিত হয়? ঠিক আছে, এটা প্রত্যেকে জানি যে 1971 সালে পূর্ব পাকিস্তান থেকে কিন্তু স্বাধীন বাংলাদেশ গঠিত হয়। অপশন নম্বর বি হয়েছে এই প্রশ্নের কারেক্ট আনসার। নেক্সট কী রয়েছে? নেক্সট হচ্ছে পেশোয়া শব্দের অর্থ কি? ভিভিআইপি, ঠিক আছে, গুরুত্বপূর্ণ অর্থ। পেশোয়া শব্দের অর্থ হচ্ছে সেনাপতি, প্রধানমন্ত্রী, পুরোহিত, রাজা। কার যেটা আনসার হচ্ছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী। মারাঠাদের প্রধানমন্ত্রীতে কী বলা হতো? পেশোয়া বলা হতো। মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কি? মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে মারাঠা ছত্রপতি শিবাজি, ঠিক আছে, মনে রাখবো যে ছত্রপতি শিবাজি মারাঠি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। নেক্সট প্রশ্ন রয়েছে বিমানের কাঠামো নির্মাণে কোন ধাতুটি ব্যবহার সর্বাধিক? ঠিক আছে, এই প্রশ্নটা বারবার কিন্তু আমরা রিপিটেড প্রশ্ন এবং করেছি। তো বিমানের কাঠামো নির্মাণ করার জন্য ব্যবহার করা হয় অ্যালুমিনিয়াম। অপশন নম্বর সি হয়েছে এই প্রশ্নের কারেক্ট আনসার। অ্যালুমিনিয়াম কি? হালকা ধাতু, ঠিক আছে, হালকা ধাতু, তার জন্য বিমানের কাঠামো নির্মাণ করে ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন হচ্ছে চিত্তোর কোন রাজপুত রাজ্যের রাজধানী ছিল? ঠিক আছে, চিত্তোর কোন রাজপুত রাজ্যের রাজধানী ছিল? কারেক্ট যেটা আনসার হচ্ছে সেটা হচ্ছে মেবার, ঠিক আছে, মেবার ছিল। তো
তো এর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উদয়পুর, উদয়পুরকে কী বলা হয়? হোয়াইট সিটি বলা হয়, রাজস্থানে হোয়াইট সিটি বলা হয়, রাজস্থানে উদয়পুরকে হ্রদের শহর বলা হয়, হ্রদের শহর। জয়পুরকে কী বলা হয়? পিঙ্ক সিটি অথবা গোলাপি শহর বলা হয়। নেক্সট যে প্রশ্ন হচ্ছে নিচের কোনটি রিট নয়, ঠিক আছে? তো কারেক্ট যেটা আনসার হচ্ছে সেটা হচ্ছে স্পেশাল লিভ পিটিশন, অপশন নম্বর বি হচ্ছে কারেক্ট আনসার, এটা রিট নয়। তো তোমরা কমেন্ট করে জানাবে যে ভারতের সংবিধানে কতগুলো রিট রয়েছে, হাউ মেনি রিট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। নেক্সট প্রশ্ন হচ্ছে নিম্নের কোনটি পটাশিয়াম নাইট্রেটের সংকেত, ঠিক আছে? কারেক্ট যেটা আনসার হচ্ছে সেটা হচ্ছে KNO3, অপশন নম্বর ডি হয়ে যাবে কারেক্ট আনসার, KNO3 পটাশিয়াম নাইট্রেটের সংকেত। নেক্সট কী রয়েছে ক্ষেত্রী খনিটি কোন ধাতু উত্তোলনের জন্য বিখ্যাত? তো ক্ষেত্রী এটা হচ্ছে তামা খনি, ঠিক আছে? অপশন নম্বর ডি হয়ে যাবে প্রশ্নের কারেক্ট আনসার, ক্ষেত্রী কম্পোনেন্ট তামা খনি। তো ভিডিওটা বড় করছি না, দেখা হবে নেক্সট ভিডিওতে।